পৃথিবীতে জন্মানোর পর থেকে আমাদের প্রত্যেককে এক অদ্ভুত লড়াইয়ে অবতীর্ণ হতে হয়। বেঁচে থাকার লড়াই, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। ওই যে ডারউইন দাদুর ইভলিউশনের মতবাদ, স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স। জন্ম মৃত্যু এগুলো কালের নিয়মে চলতে থাকে। কেউ জন্মালে তার মৃত্যু অবশ্যম্ভাবী। সেই মৃত্যু কখনো কখনো আকস্মিক ঘটে। আকস্মিক মৃত্যুগুলোকে মেনে নিতে একটু অসুবিধা হয় সকলের, সময় লাগে প্রত্যেকের। কিন্তু সবাই মেনে নিতে পারলেও শুধু মেনে নিতে পারে না যার মৃত্যু হয়েছে সে নিজে। তাই বারবার এই জগৎ সংসারে নিজের অস্তিত্বকে খুঁজে বেড়ায়। শুনতে থাকুন বঙ্গকথা চ্যানেলের বিশেষ গল্প অস্তিত্ব। গল্প পাঠ ও গল্প সূত্রধার আমি দিব্যেন্দু। ঘুমটা হঠাৎই ভেঙে যায় সোহিনীর। আজকাল প্রায়শই এরম সময় ঘুম ভেঙে যায় ওর। কখন কিভাবে ঘুমিয়ে পড়ে আর কিভাবেই বা আচমকা ঘুমটা ভেঙে যায় কিছুই বুঝে উঠতে পারে না ও। চোখ দুটো খুলতেই দলা পাকানো একরাশ কালো অন্ধকার যেন ঠেলে ঠুলে ঢুকে যায় সোহিনীর অন্তরে। সেই সর্বগ্রাসী অন্ধকার যেন সব কিছু গ্রাস করে কোনো এক অতল শূন্য গহ্বরে হাত পা বেঁধে ফেলে রেখেছে ওকে। কিছুক্ষণের জন্য সব কিছু যেন কেমন ঝাপসা হয়ে আসে, বুঁদ হয়ে বসে থাকে ও। এই রে, কটা বাজে এখন? অনেক রাত হয়ে গেছে কি? কি রে বাবা, ঘরের আলোটাই বা নেভালো কে? সোহিনীর মনে পড়ে রোজকার মতো হাসপাতালের ডিউটি শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটা গল্পের বই খুলে বসেছিল ও। দিনের শেষে সমস্ত কাজের পর গল্পের বই নিয়ে বসার অভ্যাস সেই ছোটবেলা থেকে। কত বড় হয়ে গেছে, এমনকি বিয়ের পরেও কত কি ছেড়েছে, কিন্তু এই অভ্যাসটা যায়নি। এদিকে বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই। এক মিনিট, তাহলে ঘরের আলোটা? ফোনটা আবার গেল কোথায়? দূর। এদিক ওদিক খুঁজে ও বুঝতে পারে ঘরে আসার সময় ভুল করে ডাইনিং টেবিলে ও ফোনটা ফেলে এসেছে। কি যাতা, মানে ফোনটাও নিয়ে আসেনি? উফ! নিজের ওপরেই রাগ করে সোহিনী। যাই হোক, কি আর করা যাবে। অগত্যা অন্ধকার আন্দাজ করে উঠে দাঁড়ায় ও। হাতড়ে হাতড়ে দেওয়ালে গিয়ে সুইচ বোর্ডে হাত লাগালে পট করে সুইচগুলো টিপে দেয়, কিন্তু কোনো আলো জ্বলল না। সোহিনী এবার একটু থতমত হয়ে গেল। তারপর দেওয়াল ধরে ধরে দরজা খুলে বাইরে আসে। এ কি, ঘরের সামনে প্যাসেজটাও তো অন্ধকার। তবে কি কারেন্ট গেল নাকি? হঠাৎ সোহিনীর চোখে পড়ে প্যাসেজের শেষ প্রান্তে অর্ণবের ঘরের দিকে। সামান্য ফাঁক করা দরজার ভেতর থেকে একটা শীর্ণ হলদেটে আলোর রেখা এসে একটা অদ্ভুত ত্রিকোণ এঁকেছে প্যাসেজের শেষ কোণাটায়। ওমা, অর্ণবের ঘরে তো আলো জ্বলছে, তবে তো কারেন্ট যায়নি। আর বেশি কিছু না ভেবে অন্ধকার ঠাউর করে ডাইনিংয়ের দিকে যায় সোহিনী। ফোনটা টেবিলের ওপরেই পায়। মোবাইলের পাওয়ার বোতামটা টিপতেই ডিসপ্লে স্ক্রিন জুড়ে মৃদু নীলচে আলোয় সে দেখে টেবিলের উপর চাপা দিয়ে রাখা প্লেটটায় খাবার যেমনকে তেমন পড়ে আছে। অর্ণব আবার না খেয়ে শুয়ে পড়েছে। হালকা অভিমানে প্লেটটা তুলে নিয়ে অর্ণবের ঘরের দিকে যায় সোহিনী। কিন্তু সোহিনী একটা জিনিস খেয়াল করতেই ভুলে যায়, যে ডাইনিং রুমের আলোর সুইচ দেওয়া সত্ত্বেও অন্ধকারেই ডুবে থাকে ঘরটা। অর্ণবের ঘরের সামনে এসে থমকে দাঁড়ায় সোহিনী। ঘরের ভেতর থেকে একটা চাপা কণ্ঠস্বর ভেসে আসছে। না, একটা নয়, দুটো। অর্ণব বোধ হয় কারোর সাথে ফোনে কথা বলছে। দুবার নক করার পর
একটু ইতস্তত করে শেষমেশ অনুমতির পরোয়া না করে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। পরক্ষণে ঘরের ভেতরের দৃশ্যে আতঙ্কে দু পা পিছিয়ে আসে ও। কাঁপা কাঁপা হাতের ফাঁক গলে অচিরেই কাঁচের প্লেটটা ডাল তরকারি সমেত মেঝেতে পড়ে সোহিনীর অন্তরের মতোই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিছানার উপর বসে আছে অর্ণব, তার পাশে অর্ধনগ্না একটি মেয়ে। অবিচ্ছেদ্য আলিঙ্গনরত ওরা দুজন। ধীর চুম্বনে মিশে যাচ্ছে ওদের ঠোঁট দুটো। প্রদত্তা, তুমি প্লিজ আমায় ছেড়ে কোথাও যেও না। আমায় ছেড়ে কোথাও যাবে না তো বলো? অর্ণব, কেন এভাবে বলছো? আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি সত্যি বলছো তো? প্রদত্তা, তুমি যদি আমায় ছেড়ে যাও আমি ধ্বংস হয়ে যাব, আমি শেষ হয়ে যাব চিরকালের মতো। প্রদত্তা। অর্ণব, না, প্লিজ এরকম করো না। হঠাৎ করেই যেন মাথাটা ঘুরে যায় সোহিনীর। টাল সামলাতে না পেরে প্রায় পড়েই যাচ্ছিল। রাগে যন্ত্রণায় অবিশ্বাসে পাথর হয়ে যায় ও। প্রথমে গলা দিয়ে আওয়াজই বের হয় না, তারপর হঠাৎই গভীর আক্রোশে ছুটে যায় বিছানার দিকে। চিৎকার করে কেঁদে ওঠে। অর্ণব, অর্ণব, এটা তুমি কি করছো অর্ণব? এই মেয়েটা কে অর্ণব? আমি তো তোমার স্ত্রী, তাহলে আমার সামনে এই মেয়েটার সাথে তুমি? অর্ণব। অর্ণব আর মেয়েটা যেন কিছুই শুনতে পায় না। অবাক হয়ে সোহিনী দেখে তার অস্তিত্ব অগ্রাহ্য করে একইভাবে ওরা দুজনে আলিঙ্গনে বেঁধে রাখে একে অপরকে। উন্মাদ হয়ে ওঠে সোহিনী। দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ওদের আলিঙ্গন ছাড়ানোর চেষ্টা করে। অর্ণব, অর্ণব, এদিকে তাকাও, ইউ রাস্কেল, বিশ্বাসঘাতক, লজ্জা ঘেন্না বোধ বুদ্ধি কিচ্ছু কাজ করছে না তোমার। অর্ণব। এলো পাথারি মারতে থাকে অর্ণবের পিঠের উপর, কিন্তু লাভ কিছুই হয় না। অর্ণব যেন কিছুই বুঝতে পারে না। কাঁদতে কাঁদতে চোখ ঝাপসা হয়ে আসে সোহিনীর। ধপ করে বসে পড়ে মেঝের উপর। পায়ের তলা থেকে মাটিটাই সরে গেছে আজ ওর। বুকের ভেতরের হৃদস্পন্দনগুলো যেন এক একটা হাতুড়ির মতো বাড়ি দিচ্ছে। কতক্ষণ এভাবে কাটলো ঠিক বোঝা গেল না। সোহিনী দেখল অর্ণব ঘুমিয়ে পড়েছে তার বুকের উপর মাথা রেখে। সেই মেয়েটা ঠিক একটা রাত আগেই সোহিনী যেন ঘুমিয়েছিল অর্ণবের বুকের উপর। নতুন করে আরো কফোটা চোখের জল গাল বেয়ে নেমে আসে ওর। ধীরে ধীরে ও উঠে দাঁড়ায়, দরজা ঠেলে বেরিয়ে আসে। মেঝেতে পড়ে থাকা প্লেটে ভাঙা কাঁচে বোধহয় পাটাও কাটল। ভ্রুক্ষেপ নেই। শরীরটা যেন কেমন অবশ হয়ে আসছে ওর। চারিদিকে রাতের নিশ্ছিদ্র নিস্তব্ধ অন্ধকার। আচমকা ডাইনিং রুমের থেকে একটা ঝনঝন শব্দে যেন বিদ্যুৎ খেলে গেল সোহিনীর সারা শরীরে। আচমকা এমন শব্দে ভয়ে বুক কেঁপে ওঠে এক মুহূর্তের জন্য। কি পড়ল? সোহিনীর খেয়াল হলো মোবাইলটা এখনো ওর হাতের মুঠোয় ধরা। মোবাইলের আলোটা জেলে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায় ও। ডাইনিং টেবিলের উল্টো দিকের মেঝেতে আলোটা পড়তেই জিনিসটা দেখতে পায় ও। কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে তুলে ধরে একটা ফটো ফ্রেম। একটা বাঁশি ফুলের মালাও লাগানো তাতে। এটা আবার কি? ছবিটার উপর আলো ফেলে দেখে সোহিনী, আর সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্রোত খেলে যায় ওর শিরায় উপশিরায়। ছবিতে যে আছে সে আর কেউ না, অ্যাডভোকেট অর্ণব ব্যানার্জি স্ত্রী সোহিনী ব্যানার্জি। ধীরে ধীরে শান্ত হয়ে আসে সোহিনী কাঁপতে থাকা গোটা শরীরটা। একটা স্মিত হাসি ফুটে
আবার মিলিয়ে যায় ওর ঠোঁটের কোণায়। মনের পর্দায় ভেসে ওঠে আজ থেকে 2 বছর আগের একটা সন্ধে। বিয়ের 3 মাসের পর অর্ণবের সাথে হানিমুনে লাদাখ বেড়াতে যায় সোহিনী। অর্ণবের সাথে ওর আলাপ সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে। আলাপ থেকে বন্ধুত্ব, একে অপরের প্রতি আলতো ভালো লাগা আসতেও খুব একটা বেশি সময় লাগেনি। আর তারও পরের 7 বছরে সেই ভালো লাগা বদলেছে গভীর ভালোবাসায়। তারপর বিবাহ দিয়েই তো পরিণতি পেয়েছিল ওদের সম্পর্ক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে তখন। পাহাড়ি রাস্তায় অর্ণবী ড্রাইভ করছিল। সে নিজে চায়নি, সোহিনী জোর করেছিল। এই যে ম্যাডাম, আজ কিন্তু একটা গান শোনাতেই হবে। আর এই রোমান্টিক মোমেন্টে গান গাইবে না তো আর কখন গাইবে? তুমি না মানে পুরো পাগল। এখন আমি গান গাইবো? ধ্যাৎ। না না, ওসব বললে চলবে না। প্লিজ সোহিনী, একটা গান গাও না। আরে উফ, এখন? প্লিজ প্লিজ সোহিনী, প্লিজ। অর্ণবের পীড়াপিড়ি আর সামলাতে না পেরে একটা মিষ্টি গান ধরেছিল সোহিনী। অর্ণব মাঝে মাঝে তাকাচ্ছিল ওর দিকে। আরে কি করছো? স্টিয়ারিং এর দিকে দেখো। কিন্তু একটা সময় সোহিনীর চোখের দিকে তাকিয়ে বেশ কিছু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে যায়। আর তখনই ঘটে যায় দুর্ঘটনাটা। অনব, অনব সামনে, অনব! সামনে থেকে একটা ট্রাক এসে আচমকা ধাক্কা মারে। গাড়িটা সজোরে ছিটকে গিয়ে আছড়ে পড়ে একটা প্রকাণ্ড পাইন গাছের গায়ে। আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় অর্ণব। আর সোহিনী স্পট ডেড। ওখানকার লোকজনই উদ্ধার করে অর্ণবকে। চিরতরে হারিয়ে যায় সোহিনীর মৃতদেহ। ওর মৃত্যুটা সকলে মেনে নিয়েছে, শুধু মেনে নিতে পারেনি সোহিনী নিজেই। তাই সে রোজ রাতে পরম যত্নে অর্ণবের জন্য খাবার সাজিয়ে রাখে। অর্ণব অবশ্য কোনোদিনও খায় না। সোহিনীর ঘরটা রোজ দিনই অন্ধকার থাকে, কারণ ওই ঘরটা আর কেউ ব্যবহার করে না। সোহিনীর বুকের মধ্যে একটা জমাট বাঁধা যন্ত্রণা আবার নড়ে চড়ে বসে। আচ্ছা, ওর কিসের এত কষ্ট হয়? এই সংসার তো ওর, অর্ণব তো ওর। সরি, আজ 6 মাস হলো অর্ণব আবার বিয়ে করেছে। ওর ওই নতুন স্ত্রী প্রদত্তা, ওই যে অর্ণবের ঘরের সেই মেয়েটি। সোহিনী যে রোজ দিন কেন ভুলে যায় কে জানে। কিন্তু তাও সব তো আগের মতনই আছে। ওর সাজানো সংসার, ওর সাজানো স্বপ্নের এই ঘর, কিছু বদলায়নি তো। ও তো এখনো অর্ণবকে কত ভালোবাসে। অর্ণব কি ওকে ভুলে গেছে? না, অর্ণব তো প্রথম দিকে সোহিনীর জন্য দিন রাত এক করে কাঁদত। ও তো অর্ণবকে কত সান্ত্বনা দিত, বোঝাতো যেন না কাঁদে। সোহিনী, কেন কেন এভাবে আমায় ছেড়ে চলে গেলে সোহিনী? আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি কি নিয়ে বাঁচবো? কেন এভাবে একা করে দিয়ে গেলে আমায়? সোহিনী, আমি কি নিয়ে বাঁচবো সোহিনী? দেখো, তুমি এমনটা কেন করছো? এই তো আমি অর্ণব। আমি, দেখো, তোমার সামনেই আছি। তুমি আমায় দেখতে পাচ্ছ না অর্ণব? এই অর্ণব, দেখো না, এই তো আমি, এই তো তোমার সামনেই। কিন্তু ওই যে অর্ণব তো শুনতেই পেত না। অনেকটা সময় কেটে গেছে। তারপর সময় ক্ষত সারায়। স্মৃতি থাকলেও হয়তো সময় অনুভূতির রেশ কমিয়ে দেয়। তাই তো অর্ণব আবার নতুন করে তার জীবনটাকে সাজিয়ে নিয়েছে। প্রদত্তাকে নতুন করে নিজের জীবনে এনেছে। কিন্তু সময় যদি সত্যি অনুভূতি কমিয়ে দিতে পারে,
তবে সোহিনীর মন থেকে কেন সেসব মুছে যাচ্ছে না? আচ্ছা, এই যে অর্ণব অতীতের যন্ত্রণা ভুলে গিয়ে আবার নতুন করে নিজের জীবনটা শুরু করেছে, তাতে কি ওর খুশি হওয়া উচিত না? অর্ণবকে তো ভালোবাসে, তাহলে অর্ণবের সুখে কেন খুশি হতে পারছে না সোহিনী? কেন এত কষ্ট ওর? সোহিনী তো সব কিছু জানে, সবটা বোঝে, কিন্তু বাকিরা আর অর্ণব, ওরা কি সত্যি বোঝে সোহিনীকে? ওরা কেন বোঝে না? ওরও তো একটা মন আছে, ভালোবাসা আছে, অভিমান আছে, দুঃখ, যন্ত্রণা, কষ্ট সব আছে। শুধু নেই ওর অস্তিত্বটা। পৃথিবীতে কোনো কিছুই চিরকালের জন্য বর্তমান নয়। যা সৃষ্টি হয় একটা সময় পর তার বিনাশ ঘটবে, মুছে যাবে সকল অস্তিত্ব। মৃত্যুর পর জ্বলন্ত চিতায় পুড়ে যায় গোটা দেহ, কিন্তু আগুনে পুড়ে গেলেই সমস্ত অস্তিত্ব মুছে যায় না। ভালোবাসার টানে কোথাও একটা সেই অস্তিত্ব থেকে যায়। কিছু অভ্যাস মৃত্যুর পরেও থেকে যায়। সোহিনীর মৃত্যুকে সকলে মেনে নিতে পারলেও শুধুমাত্র মানতে পারেনি একমাত্র সোহিনী। তাই প্রতিবার সকলের অজান্তে এই জগৎ সংসারে নিজের অস্তিত্বকে খুঁজে বেড়ায়। আজকে গল্প পাঠে আমার সাথে ছিল মেঘনা, রিত এবং সায়ন। গল্প লেখায় ও সোহিনীর ভূমিকায় মেঘনা, পোস্টার ডিজাইনিংয়ে প্রিয়স্মিতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। শুভরাত্রি।